ওকে, সো আমরা কেমিক্যাল রিয়াকশনের রিয়েল লাইফ আরও কিছু অ্যাপ্লিকেশন দেখব। সো লাস্ট দিন রাস্ট অন আয়রনটা দেখছিলাম, আর আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে রিলিফ ফ্রম দ্য বাইট অফ অ্যান্টস অ্যান্ড বি। রিলিফ ফ্রম দ্য বাইট অফ অ্যান্টস অ্যান্ড বি। তুমি দেখবা যে অনেক সময় যদি ডেঞ্জারাস কোনো পিঁপড়া বা ধরো মৌমাছি যদি কামড় দেয়, তখন দেখবা যে ওইখানে কিন্তু পেস্ট লাগাইতে হয় বা চুন লাগাইতে হয়, রাইট? সো এটা কেন লাগানো হয়? কারণ এই যে অ্যান্টস বা বিয়ের বাইটে যে আমাদের ওইখানে এক ধরনের এক ধরনের ইরিটেশন ক্রিয়েট হয়, সেটা ক্রিয়েট হওয়ার রিজন হচ্ছে যে ওদের বাইটে হচ্ছে অ্যাসিড থাকে। ওকে, ওদের যে বাইট থাকে সেটাতে হচ্ছে অ্যাসিড থাকে, অ্যান্ড এই অ্যাসিডটা হচ্ছে আমাদের স্কিনে এক ধরনের বার্ন ক্রিয়েট করে, যেটা আমাদের একটা পেইনের ফিলিং দেয়। ওকে, সো এই অ্যাসিডটা হচ্ছে স্কিনে এক ধরনের বার্ন ক্রিয়েট করে। ওকে, সো এই অ্যাসিডটা আমাদের মানে আমি একটু ফ্লো ডায়াগ্রামটা আঁকি, যে একটা অ্যান্ট বা বিয়ের যে বাইট, সেটার জন্য অ্যাসিড তোমার স্কিনে লাগতেছে বা তোমার স্কিনের ভিতরে ঢুকতেছে, সেটা এক ধরনের বার্নিং ক্রিয়েট করতেছে ভিতরে, অ্যান্ড এর জন্য তোমার পেইন ফিল হচ্ছে। ওকে, সো এখন এইটাকে কমানোর জন্য বা এটাকে নিউট্রালাইজ করার জন্য বা এটা থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা কি ইউজ করি? পেস্ট। তুমি দেখবা যে পেস্ট ইউজ করা হয় অথবা চুন ইউজ করা হয়, ওকে, বা লাইম। দেন দেখবা যে আস্তে আস্তে ওইটা তখন কিন্তু বেশ রিলিফ পাওয়া যায়। সো এটা কেন? কারণ চুন বা লাইম বা পেস্ট যেগুলো, সেগুলোতে হচ্ছে বেস থাকে, বেস বা অ্যালকালাইন। ওকে, তোমরা এইটাও পড়ছো, এটা বেস অর অ্যালকালাইন মানে হচ্ছে ক্ষার। ওকে, সো বেস হচ্ছে অ্যাসিডের ঠিক উল্টা টাইপের একটা কম্পাউন্ড। অ্যাসিড হচ্ছে অ্যাকুয়াস সলিউশনে H+ আয়ন প্রডিউস করে, আর বেস হচ্ছে অ্যাকুয়াস সলিউশনে OH- আয়ন প্রডিউস করে। সো যখন তারা কন্ট্যাক্টে আসে, এই বেস আর অ্যাসিড যখন একসাথে একটা জায়গায় আসে, তখন যেটা হয়, এই অ্যাসিডটা একটা H+ দিয়ে দেয়, আর এই বেসটা হচ্ছে একটা OH- দিয়ে দেয়, অ্যান্ড এই H+ আর OH- মিলে তারা ওয়াটার প্রডিউস করে। সে এখানে যে অ্যাসিডটা, সেই অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। আর এই তুমি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড না, ধরো তুমি এখানে সালফিউরিক অ্যাসিড, যদিও বাইটে সালফিউরিক অ্যাসিড থাকে না, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, ধরো এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর তুমি যে এই যে চুন ইউজ করতেছো বা লাইম ইউজ করতেছো বা পেস্ট ইউজ করতেছো, এটার মধ্যে অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের বেস থাকে। সো ধরো এখানে যে বেসটা দেওয়া হয়, এই চুন যে বেসটা ক্রিয়েট করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, কারণ লাইম হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম অক্সাইড। সো সেটাকে তুমি যখন পানির মধ্যে মিক্স করবা, সেটাকে তুমি যদি পানির মধ্যে মিক্স করো, তখন অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। ওকে, সো এই সালফিউরিক অ্যাসিড আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিলে কি প্রডিউস করবে? তোমরা এটাও পড়ছো যে একটা অ্যাসিড আর একটা বেজের মধ্যে যখন রিয়াকশন পারফর্ম করানো হয়, তখন তারা সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম করে। অ্যাসিড আর বেস দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড, বাট তাদেরকে অ্যাড করলে অ্যাকচুয়ালি নিউট্রাল কম্পাউন্ডস বা নিরপেক্ষ যৌগ পাওয়া যায়। মানে ওরা দুইটা নিউট্রাল কম্পাউন্ডস ফর্ম করে, যে নিউট্রাল কম্পাউন্ড তোমার স্কিনে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না। সেই নিউট্রাল কম্পাউন্ডগুলো কী কী? একটা হচ্ছে সল্ট, আর একটা হচ্ছে ওয়াটার। সবসময় নিউট্রাল কম্পাউন্ড ক্রিয়েট করে না, অনেক সময় অ্যাসিডিক সল্ট, বেসিক সল্ট প্রডিউস করে। এটা আমরা চ্যাপ্টার 9-এ দেখবো, অ্যাসিড বেজের চ্যাপ্টারে। বাট ফর নাও এটা বোঝাই এনাফ যে বাইটে একটা অ্যাসিড থাকে, আর সেটাকে আমি নিউট্রালাইজ করার জন্য, এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন। সেটাকে আমি নিউট্রালাইজ করার জন্য বা প্রশমন করার জন্য আমি একটা বেস দিই। সো তখন এই দুইটা রিয়াক্ট করে এখানে একটা সল্ট প্রডিউস করে, ক্যালসিয়াম সালফেট। এটা একটা জাস্ট সল্ট, আর তারা দুইটা ওয়াটার ফর্ম করে। এগুলো আমাদের স্কিনের এই যে বার্নিংটাকে নিউট্রালাইজ করে দেয়, রিলিফ দেয়। ওকে, সো এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল।
দেন এরপরের যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে এনার্জি প্রডিউসড থ্রু রেসপিরেশন। এটা বায়োলজি রিলেটেড, এনার্জি প্রডিউসড ফ্রম রেসপিরেশন। সো রেসপিরেশন অ্যাকচুয়ালি কি? রেসপিরেশনের বাংলা হচ্ছে তোমার শ্বসন। সো রেসপিরেশন মানে হচ্ছে যে কোনো একটা লিভিং বিং বা যে কোনো একটা লিভিং সেল, এটা বাইরে থেকে যখন মানে যে কোনো একটা সেল, একটা লিভিং সেল হচ্ছে রেসপিরেশন করতে পারে। তো জেনারেলি রেসপিরেশন মানে হচ্ছে তুমি একটা সেল যদি বাইরে থেকে অক্সিজেন ইনটেক করে অ্যান্ড দেন সেইটা সে ফিউয়েল হিসেবে ইউজ করে, অক্সিজেনকে ফিউয়েল হিসেবে ইউজ করে, সে যদি তার ভিতরে থাকা জিনিসকে বার্ন করায় বা ভিতরে থাকা জিনিসগুলোকে বার্ন করায়, তখন সেখান থেকে এক্সেসিভ এনার্জি আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেসপিরেশন, তোমরা এটা বায়োলজিতে পড়বা, এনার্জি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। সো এটা কীভাবে হয়, মানে আমাদের এই প্রত্যেকটা বডি সেলেই রেসপিরেশন হচ্ছে কন্টিনিউয়াসলি। সো এটা কীভাবে হয়? রেসপিরেশন মানেই হচ্ছে যে বাইরের অক্সিজেনের প্রেজেন্সে যদি একটা সেল এনার্জি প্রডিউস করে, এনার্জি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেসপিরেশন। সো এটা কীভাবে হয়? সো সেলের ভিতর গ্লুকোজ থাকে, সেলের ভিতর হচ্ছে গ্লুকোজ থাকে। আমরা গ্লুকোজের ফর্মুলাটা সবাই একটু মনে রাখবো। গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6। C6H12O6 এটা একটা অর্গানিক কম্পাউন্ড। সো সেলের ভিতরে যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজটা কোত্থেকে পাওয়া যায়? গ্লুকোজ হচ্ছে ফুড থেকে পাওয়া যায়, সুগার থেকে। তারপর সুগার অ্যাকচুয়ালি গ্লুকোজের থেকে ফ্রুক্টোজ বেশি থাকে যদিও। সুগার থেকে, তারপর ভাত, রুটি, সব কিছু থেকেই অ্যাকচুয়ালি আমরা গ্লুকোজ পাই, মানে কার্বোহাইড্রেটস যেগুলো। সো এই সেলের ভিতরে যে গ্লুকোজগুলো থাকে, এগুলোই হচ্ছে আমাদের এনার্জির মেইন সোর্স। আমাদের সেলগুলো বাইরে থেকে অক্সিজেন ইনটেক করে অ্যান্ড দেন সেইটাকে সে ওই অক্সিজেনের প্রেজেন্সে এই গ্লুকোজটাকে সে বার্ন করায় অ্যান্ড দেন ওইখান থেকে এনার্জি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়। এটা কিন্তু কন্টিনিউয়াসলি 24 ঘন্টা সবসময় তোমার বডিতে চলতেছে এবং সব লিভিং বিংয়ের বডিতেই হচ্ছে, মানে গাছ বলো বা যে কোনো অ্যানিমেল বলো, এটা চলতেছে। কিছু তোমার এক্সেপশন আছে, যেমন ইনারোবিক রেসপিরেশন বলতে একটা জিনিস আছে, যে কিছু কিছু প্ল্যান্ট তারা বাইরে থেকে এই অক্সিজেনটা নেয় না, মানে তাদের এই রেসপিরেশনটা হওয়ার জন্য অক্সিজেন দরকার নেই। ওকে, আচ্ছা। সো আমরা অ্যাকচুয়ালি নর্মাল রেসপিরেশনটা নিয়ে এখানে ডিসকাস করতেছি। সো এখানে রিয়াকশনটা কেমন? রিয়াকশনটা হচ্ছে এই যে বাইরে থেকে অক্সিজেন নিয়ে গ্লুকোজকে বার্ন করানো, মানে মেইন কথা হচ্ছে গ্লুকোজটা অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করবে, মানে কম্বাসন রিয়াকশন পারফর্ম করবে। সো একটা অর্গানিক কম্পাউন্ডের জন্য এই কম্বাসন রিয়াকশন কীভাবে লিখতে হয় সেটা একটু দেখাই। যে C6H12O6 প্লাস কম্বাসন রিয়াকশন বা দহন বিক্রিয়া বা বার্নিং রিয়াকশনগুলো মানেই হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশন, এই অক্সিজেন। অ্যান্ড দেন তারা এখান থেকে অবভিয়াসলি যে কোনো অর্গানিক কম্পাউন্ড, তার ভিতরে যদি জাস্ট কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকে বা জাস্ট কার্বন আর হাইড্রোজেন থাকে, তাহলে তাদের এই বার্নিংয়ের পর যে প্রোডাক্টগুলো ক্রিয়েট হবে সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। এর বাইরে আর কিছু প্রডিউস হবে না। সো এখন এই রিয়াকশনটা আমরা ব্যালেন্স করতে চাই। সো সেটা কীভাবে করব? ওয়ে হচ্ছে যে এইখানে এই যে কার্বনের অ্যামাউন্ট কয়টা? 6টা। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই সবগুলো কার্বনই কিন্তু এই জায়গায় আসছে, আর কোনো জায়গায় কিন্তু যায়নি। সো এখানে যদি 6টা কার্বন থাকে লেফট সাইডে, C6H12O6 এর 6টা কার্বন, সো এইখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি 6টা ক্রিয়েট হবে, কারণ 6টা কার্বন ডাইঅক্সাইড থেকেই 6টা কার্বন পাওয়া পসিবল। সো আমরা এই পাশের সেম নাম্বারটাকে এখানে লিখবো। বইতে এটা একটা ফর্মুলা আকারে দেওয়া থাকে, এটা এই চ্যাপ্টারে না, এটা চ্যাপ্টার 8-এ আছে, যে কম্বাসন রিয়াকশনে তোমার এই ব্যালেন্সড ফর্মটা কীভাবে লিখতে হয়। নাও থাকতে পারে, আমি ঠিক শিওর না, আমাদের সময় ছিল। সো এইখানে যেই কয়টা কার্বন, সেই এই নাম্বারটা এখানে লিখতে হবে। আর দেন এইখানে এই যে হাইড্রোজেন যে কয়টা, দেখো সব কয়টা হাইড্রোজেনে কিন্তু এই ওয়াটারের ভিতরে আসতেছে। সো এখানে যে কয়টা হাইড্রোজেন থাকবে, এখানে 12টা আছে। সো তুমি তার অর্ধেক
মানে তার হাফ অ্যামাউন্ট ওয়াটার লিখবা এখানে। কেন হাফ? কারণ দেখো একটা ওয়াটার 2টা হাইড্রোজেন ক্রিয়েট করে, তো 6টা ওয়াটার 6 2 যা 12টা হাইড্রোজেন ক্রিয়েট করবে, যারা সবাই এইখান থেকে আসছে। ওকে, সো এর জন্য আমরা হাফ দিছি, হাফ অ্যামাউন্ট ওয়াটার লিখছি। লেখা শেষ। এবার হচ্ছে আমরা অক্সিজেনের ব্যালেন্স করব। সো এবার দেখো রাইট সাইডে এইভাবে ব্যালেন্স করতে গিয়ে কয়টা অক্সিজেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে? 6 2 যা 12 প্লাস 6 1 যা 6, 18টা। সো তোমার এইখানেও 18টা অক্সিজেন লাগবে, লেফট সাইডে টোটাল 18টা অক্সিজেন লাগবে। অলরেডি 6টা এখানে আছে, সো আমার আর কয়টা দরকার? 12টা। সো 12টা মানে হচ্ছে এখানে 6 লিখলেই হবে, কারণ 6 2 যা 12। সো আমাদের রিয়াকশনটা ব্যালেন্স করা শেষ। সেভাবে আমরা একটা অর্গানিক কম্পাউন্ডের কম্বাসন রিয়াকশন ব্যালেন্স করতে পারি। আরেকটা ট্রাই করি। সাপোজ ইথানল। ইথানলকে আমি যদি বাতাসে পোড়াই বা কম্বাসন করি বা বার্ন করি, তখন কি কি প্রডিউস হবে এবং কয়টা? সো এটার কম্বাসন রিয়াকশনটা এরকম হবে যে জাস্ট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার প্রডিউস হবে। অ্যান্ড এখানে লেফট সাইডে কার্বন আছে 2টা, সো রাইট সাইডে কার্বন ডাইঅক্সাইড আসবে 2টা, লেফট সাইডে হাইড্রোজেন আছে টোটাল 6টা, সো এখানে ওয়াটার আসবে 3টা, হাফ। এবার এখানে কয়টা ওয়াটার হইলো, সরি কয়টা অক্সিজেন হইলো? 2 2 যার 4 প্লাস 3 7। অলরেডি এখানে একটা আছে, সো আর লাগবে 6টা, সো 6টার জন্য এখানে একটা 3। সো আমাদের রিয়াকশনটা ব্যালেন্সড। ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি জাস্ট এইটা দেখার কথা উপরেরটা, যে রেসপিরেশনে অ্যাকচুয়ালি কী রিয়াকশন হয়। রেসপিরেশন হচ্ছে এই গ্লুকোজ, সেটা অক্সিজেনের সাথে বার্ন করে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ফর্ম করে। অ্যান্ড এইখানে যেই জিনিসটা আরও একটা এক্সট্রা যে জিনিসটা ফর্ম করে, যেটা তুমি খালি চোখে দেখো না, সেটা হচ্ছে এনার্জি। এখান থেকে প্রচুর হিট এনার্জি প্রডিউস হয়, যেটা ও বাইরে ছেড়ে দেয়। ওকে, প্রত্যেকটা সেলই কিন্তু এই কাজ করতেছে। এই এনার্জিটাই হচ্ছে তোমার বডিকে রানিং রাখে। ওকে, তুমি যে ফুড ইনটেক করতেছো সেইগুলো ফার্স্টে সব সেলে যাচ্ছে, সেই সেলগুলো কন্টিনিউয়াসলি বাইরে থেকে অক্সিজেন নিয়ে নিয়ে তোমার প্রত্যেকটা সেল হচ্ছে এক একটা ফ্যাক্টরির মতো। সেখানে ওই সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়াতে এই গ্লুকোজগুলো এই অক্সিজেনের সাথে রিয়াকশন করে এনার্জি প্রডিউস করে, অ্যান্ড সেই এনার্জিটাই তোমার বডিতে পুরো বডিতে সাপ্লাইড হইতে থাকে। এর জন্য তোমার বডিটা অ্যাক্টিভ থাকবে। ওকে, সো তুমি দেখবা যে তুমি যদি ভাত না খাও বা তুমি যদি সুগার ইনটেক একদমই জিরো করে ফেলো, তুমি দেখবা যে তুমি এনার্জি পাচ্ছ না। ওকে, বা তোমার ব্রেইন কাজ করতেছে না। বিশেষ করে ব্রেইন সেলের জন্য গ্লুকোজ খুবই দরকার। ওকে, এর জন্য কখনো মাথা জ্যাম হয়ে থাকলে একটু মিষ্টি কিছু খেলে দেখবা মাথা আবার ভালো মতো কাজ করতেছে, কারণ এখানে গ্লুকোজের শর্টেজ যখন হয় তখন তোমার ব্রেইন হচ্ছে ইনাফ অ্যামাউন্ট এনার্জি প্রডিউস করতে পারে না। ওকে, আচ্ছা, সো এই রেসপিরেশনের এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল অফ কেমিক্যাল রিয়াকশন। দেন আমাদের বডি রিলেটেড আরেকটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যে আমাদের বডিতে যখন ধরো অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি হইলে এই তোমার ডাইজেশন সিস্টেমে প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্রিয়েট হইতে থাকে। সো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ব্যালেন্স করার জন্য দেখবে অ্যাসিডিটি হলেই অ্যান্টাসিড খাওয়ার জন্য বলা হয়, তাই না? ডক্টররা প্রেসক্রাইব করে যে অ্যান্টাসিড মেডিসিন খেতে। সো অ্যান্টাসিড ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি? অ্যান্টাসিড মানে হচ্ছে অ্যান্টি অ্যাসিড, মানে এটাকে শর্টে, এই অ্যান্টি অ্যাসিড ওয়ার্ডটাকে শর্টে অ্যান্টাসিড বলে। তার মানে অ্যান্টাসিড ট্যাবলেটগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাসিডের উল্টা জিনিস, দ্যাট ইজ বেস। সো অ্যান্টাসিড ট্যাবলেটগুলোতে ইউজুয়ালি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নামক বেস থাকে, আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক বেসও থাকে। মানে খুব স্ট্রং একটা বেস থাকে, যেটা এই ডাইজেশন সিস্টেমের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রডিউসড হবে সেটাকে ব্যালেন্স করতে পারে, মানে সেটাকে নিউট্রালাইজ করতে পারে। সো এখান থেকে আমরা এরকম সল্ট আর ওয়াটার পাই।
সো অ্যান্টাসিড বেসিক্যালি বেস, ওকে, জাস্ট একটু প্রসেস করা বেস, এই আর কি। আচ্ছা, এরপর আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস অ্যাজ ফিউল। ফর এক্সাম্পলটা হচ্ছে ন্যাচারাল গ্যাস অ্যাজ ফিউল। ওকে, সো ন্যাচারাল গ্যাস হচ্ছে ফিউল হিসেবে ইউজ করা হয়। ন্যাচারাল গ্যাস জিনিসটা হচ্ছে মিথেন। বেসিক্যালি ন্যাচারাল গ্যাস হচ্ছে মিথেন দিয়ে বানানো। এই ন্যাচারাল গ্যাস তুমি যেমন রান্নাঘরে যে গ্যাস সিলিন্ডারগুলো থাকে সেগুলোর ভিতরে থাকে। এর পাশাপাশি আরেকটা খুব কমন প্লেসে ন্যাচারাল গ্যাসটা খুব অহরহ দেখা যায়, সেটা হচ্ছে সিএনজি। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই সিএনজি ও ফুয়েল হিসেবে ন্যাচারাল গ্যাস ইউজ করে। সিএনজি যে ভেহিকলগুলো আছে সেগুলোতে হচ্ছে ন্যাচারাল গ্যাস ইউজ করা হয়। আর এই ন্যাচারাল গ্যাস হচ্ছে মেইনলি, এই ন্যাচারাল গ্যাসের ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে মিথেন। আর ন্যাচারাল গ্যাস হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিক্সচার, মানে এখানে শুধু যে মিথেন থাকে তা না, এখানে মিথেনের পাশাপাশি বিউটেন নামক আরেকটা গ্যাস থাকে, অ্যান্ড আরও কিছু গ্যাসের মিক্সচার থাকতে পারে। সো মেইনলি মিথেন আর কিছুটা বিউটেন। সো এইগুলা তোমার সিএনজিতে ইউজ করা হয়। তারপর তারপর হচ্ছে আমরা এগুলোকে রান্না বান্নার কাজে, কুকিংয়ের ক্ষেত্রে ইউজ করি। সো এই মিথেন গ্যাসের রিয়াকশনটা এরকম, মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। আর এই CH4কে আমরা যখন অক্সিজেনের সাথে বার্ন করাই দেখা যায় কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ফর্মড হয়। অ্যান্ড এটা তুমি খুব ইজিলি ব্যালেন্স করতে পারবা। এটা সি, একটা কার্বন, এখানেও একটা কার্বন, এখানে 4টা হাইড্রোজেন, সো এটা 2টা ওয়াটার। আর রাইট সাইডে 2 + 2 4টা অক্সিজেন, সো এখানে 2। সো সবাই একটু আরেকবার কানেক্ট হই। ওকে, সো এই রিয়াকশনটা হচ্ছে মিথেন প্লাস 2টা অক্সিজেন, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 2টা ওয়াটার। আচ্ছা, বিউটেনের তোমার ফর্মুলা হচ্ছে এরকম C4H10। এটাও সিমিলার টাইপ অফ রিয়াকশন পারফর্ম করে, যে অক্সিজেনের সাথে রিয়াকশন করে সে 4টা কার্বন ডাইঅক্সাইড প্লাস 5টা ওয়াটার। কেন? এই যে 4টা কার্বন আছে, সো 4টা কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেন আছে 10টা, দ্যাটস ওয়াই এখানে 5টা ওয়াটার, মানে হাফ। অ্যান্ড দেন অক্সিজেন ব্যালেন্স করার জন্য 4 2 8 + 5 13, সো এখানে 13/2। আমরা চাইলে পুরো রিয়াকশনটাকে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে পারি। তখন এরকম একটা রিয়াকশন আসবে। ওকে, সো ন্যাচারাল গ্যাসকে এরকম ফিউল হিসেবে ইউজ করা হয়। অ্যান্ড এছাড়া মানে তুমি জাস্ট চিন্তা করো যে কোথায় কেমিস্ট্রি নাই, সব কিছুতেই অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ইনভলভড। তোমার সকালে উঠে তোমার যে ব্রাশ করা, সেইখানে ওই প্রোডাক্টটা বানানো, মানে তো বলা হয় যে তুমি অ্যাকচুয়ালি তোমার ডে টু ডে লাইফে যা যা ইউজ করো প্রত্যেকটাই কোনো না কোনো কেমিস্টের হাত থেকেই আসছে। মানে কোনো একটা স্টেজে ওইটা একটা কেমিস্টের হাতেই ছিল। যেমন তুমি ফার্স্টে চিন্তা করো যে ব্রাশ বা পেস্ট, সেটা একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বানানো। দেন তুমি তুমি ব্রেকফাস্ট করতেছো, সেইটাও তোমার বডিতে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এনার্জি প্রডিউসড হচ্ছে। তুমি কুকিং করতেছো, সেইখানে ওইটা অ্যাকচুয়ালি এই যে ন্যাচারাল গ্যাসকে ফিউল হিসেবে ইউজ করা হচ্ছে। সব জায়গাতেই অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ইনভলভড, ওকে, সব কিছুতেই। আচ্ছা, সো আমরা তাহলে এই রিয়েল লাইফ এক্সাম্পলের এই 4টার পর দেন আরেকটা দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয় না, যে এখানে এক্সট্রা যে জিনিসটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে এনার্জি। এই দুইটা রিয়াকশনেই অ্যাকচুয়ালি এক্সেস এনার্জিও প্রডিউসড হয়। ওকে, আচ্ছা, দেন 5 নাম্বার এক্সাম্পলটা দেখি। 5 নাম্বার এক্সাম্পল হচ্ছে প্রিভেনশন অফ করোশন অফ কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম। প্রিভেনশন অফ করোশন
সো করোশন মানে হচ্ছে কোনো একটা জিনিসের ডিকে হওয়া। ওকে, মানে কোনো একটা জিনিস যদি আস্তে আস্তে ক্ষয় হয় সেটাকে আমরা বলি করোশন। সো আমরা কপার অ্যান্ড অ্যালুমিনিয়ামের কোনো একটা মানে ম্যাটেরিয়াল যখন বানানো হয় দেখা যায় যে ওইটা আস্তে আস্তে করস মানে ওইটার করোশন হয় বা ওইটা আস্তে আস্তে ডিকে হয়। কেন? কারণ এই কপার দিয়ে বানানো কোনো কিছুকে আমি যখন বাইরে রেখে দিব সে দেখা যায় অন্য একটা কম্পাউন্ডের একটা অবজেক্টে পরিণত হয়। আবার এই অ্যালুমিনিয়ামটাও সেম। সো এই করোশনগুলো আমরা প্রিভেন্ট করতে কেমিক্যাল রিয়াকশন ইউজ করি। সেটা কীরকম? ধরো আমরা কপার দিয়ে যদি কোনো একটা প্রোডাক্ট বানাই, সেটাতে যদি ধরো কপার থাকে তখন দেখা যায় এই কপারটা বাতাসের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে সে এই কপার অক্সাইড ফর্ম করে। সো তোমার ওই কপারগুলো আস্তে আস্তে ডিকে হয়ে কি কপার অক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার অ্যালুমিনিয়ামকে আমি যদি বাতাসে রেখে দিই, মানে অ্যালুমিনিয়াম দিয়ে বানানো কোনো একটা জিনিসকে যদি বাতাসে রাখি, দাঁড়াও আচ্ছা আমি আগে রিয়াকশনটা লিখি দেন ব্যালেন্স করে দেখাচ্ছি। সো আমি যদি অ্যালুমিনিয়াম দিয়ে বানানো কোনো কিছুকে ওপেন এয়ারে রেখে দিই, তখন সেই ওপেন এয়ারের ভিতর যে অক্সিজেনগুলো থাকবে সেটার সাথে এই অ্যালুমিনিয়াম রিয়াক্ট করে এই করোশন হয়ে সে Al2O3 তে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো এটাকে যদি একটু ব্যালেন্স করে রেখি তো তখন এরকম হবে, দেখো। সো Al2O3 বা অ্যালুমিনা ক্রিয়েট করে, এটাকে বলা হয় অ্যালুমিনা আর অ্যালুমিনিয়াম অক্সাইড সিম্পলি, বাট এটা অ্যালুমিনাও বলা হয়। এটা চ্যাপ্টার 10-এ গেলে পাবা যে এই নামটা এটাকে দেওয়া হয়। ওকে, সো এই কারণে এইগুলার এই যে করোশন যে হয় এটা প্রিভেন্ট কিভাবে করতে পারি? এটা প্রিভেন্ট করার ওয়ে হচ্ছে যে আমরা যদি উপর থেকে একটা এই কপার দিয়ে বানানো একটা তোমার তোমার এই কপার দিয়ে বানানো কোনো একটা জিনিসের উপর যদি আগে থেকেই এই জিনিসের লেয়ার দিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে ওইটা আর তখন এয়ারের অক্সিজেনের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্টে আসতে পারবে না। ধরো তোমার কাছে কপার দিয়ে বানানো এরকম একটা প্রোডাক্ট আছে, তো তুমি জানো এটাকে এয়ারে রাখলেই এই জিনিসটা ফর্ম হয়। সো আমরা এক কাজ করি, আগে থেকেই এইটার একটা লেয়ার এটার উপর দিয়ে রাখি, মানে ওইটা দিয়ে একটু উপরে একটা লেয়ার দিয়ে রাখি কপার অক্সাইড, আগে থেকে বানানো কপার অক্সাইড দিয়ে আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করে রাখি। তখন দেখা যাবে কি এই জিনিসটা অনেক লং লাস্টিং হবে, মানে ভিতরের কপারগুলো তখন সেফ থাকবে। এটা একটা ওয়ে, বাট এটা অ্যাকচুয়ালি অত ভালো ওয়ে না। এর চেয়ে ভালো ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা অন্য ম্যাটেরিয়ালের এখানে লেয়ার দিতে পারি। অন্যান্য বিভিন্ন ম্যাটেরিয়াল আছে যেগুলো দিয়ে এখানে যদি লেয়ার দিই তখন দেখা যাবে যে এই ভিতরের কপারটা সেফ থাকবে। ওকে, আবার এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সেম। তুমি চাইলে অ্যালুমিনিয়াম দিয়ে বানানো কোনো একটা জিনিসের উপর আগে থেকেই এই অ্যালুমিনার লেয়ার দিয়ে রাখতে পারো, তখন ভিতরের অ্যালুমিনিয়ামটা সেফ থাকলো। অথবা অন্য ম্যাটেরিয়াল দিয়ে এটা তুমি উপরে লেয়ার দিতে পারবা। এটাও আমরা অন্য একটা চ্যাপ্টারে দেখব, যখন আমরা চ্যাপ্টার 8 দেখব। ওইখানে দেখব যে ইলেকট্রোলাইসিস প্রসেসে আমরা কোনো একটা ম্যাটেরিয়ালকে অন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে একটা লেয়ার ক্রিয়েট করে দিতে পারি। ওকে, এটাকে ইলেকট্রোপ্লেটিং বলে, এরকম একটা টার্ম আছে ইলেকট্রোপ্লেটিং। সো ওই ইলেকট্রোপ্লেটিং ইউজ করে আমরা এই ম্যাটেরিয়ালগুলোকে সেফ রাখতে পারি করোশন থেকে। ওকে, আচ্ছা। সো এইগুলো ছিল রিয়েল লাইফ এক্সাম্পল, বাট তুমি বুঝতেই পারতেছো অ্যাকচুয়ালি অনেক এক্সাম্পল আছে, সব কিছুতেই অ্যাকচুয়ালি কেমিস্ট্রি এক্সাম্পল দেখানো যায়। ওকে, আচ্ছা। সো আমরা এরপর একটা নতুন টপিক স্টার্ট করব। আচ্ছা, নতুন টপিকটার আগে এখানে বইতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে হার্মফুল বিভিন্ন রিয়াকশন আমরা বলছি রাস্ট ফর্ম হয়, তারপর একটু আগে এই যে একটা দেখালাম মেটালের করোশন হয়। তো এগুলো কীভাবে প্রিভেন্ট করা যায়, প্রিভেন্ট করার ওয়েগুলো তো একটু আগেও বললাম, বাট এখন আমরা আরেকটু এটা আলাদাভাবে দেখি। ওয়েজ অফ প্রিভেনশন অফ
সো হার্মফুল রিয়াকশন আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? সো হার্মফুল রিয়াকশনগুলোর মধ্যে একদম ফার্স্টে দেখছিলাম রাস্ট ফর্ম হয় কোনো একটা মানে তুমি দেখবা যে মেটাল দিয়ে আয়রন দিয়ে বানানো কোনো একটা জিনিসকে তুমি যদি অনেক দিন বারান্দায় রেখে দাও বা ওপেন এয়ারে রেখে দাও, দেখবা যে ওইটা কিছুদিন পর মরিচা পড়ছে বা রাস্ট ফর্ম হয়েছে। সো এটা প্রিভেন্ট কীভাবে করব? সো রাস্ট প্রিভেনশনের জন্য বেস্ট যে অপশন টু প্রিভেন্ট রাস্ট, বেস্ট অপশন হচ্ছে ইলেকট্রোলাইসিস। এই চ্যাপ্টারে এটা আমরা দেখবো না, এটা অন্য একটা চ্যাপ্টারে, জাস্ট এখন নামটা একটু জেনে রাখো যে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা একটা আয়রন দিয়ে বানানো জিনিসের উপর ইলেকট্রোপ্লেটিং করি। ওকে, বাংলায় হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা বস্তুর উপর তড়িৎ প্রলেপন করি। তড়িৎ প্রলেপনের মাধ্যমে আমরা একটা লেয়ার ক্রিয়েট করে দিই, তখন দেখা যায় ওই আয়রনটা বাইরের যে অক্সিজেন বা ওয়াটার আছে সেগুলোর সাথে আর কন্ট্যাক্টে আসে না, সো এই রাস্টটাও আর ফর্ম হয় না। ওকে, সো এখানে মেইনলি ইলেকট্রোপ্লেটিং ইউজ করে, ইলেকট্রোলাইসিস আর ইলেকট্রোপ্লেটিং ইউজ করে আয়রনের উপর অন টপ অফ আয়রন জিঙ্কের একটা লেয়ার ক্রিয়েট করা হয়। ওকে, জিঙ্ক অর টিন, অনেক সময় টিন ইউজ করা হয়। সো এইগুলার লেয়ার যদি বানিয়ে দেওয়া হয় তখন দেখা যায় ওই ভিতরের আয়রনটা বাইরের অক্সিজেন বা এয়ারের সাথে আর রিয়্যাক্ট না করে তোমার রাস্ট ফর্ম করতে পারে না। সো এই ম্যাটেরিয়ালগুলো অনেক লং লাস্টিং হয়। সো জিঙ্ক অর টিনের লেয়ার বা একটা কোটিং ফর্ম করা হয়, আর এই প্রসেসটাকে তোমার ইলেকট্রোপ্লেটিং বলে। ওকে, আর যখন এই ইলেকট্রোপ্লেটিংটাকেই মানে এই ইলেকট্রোলাইসিস দিয়ে, আমি একটু বলি, ইলেকট্রোলাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা প্রসেস। তো আমরা চ্যাপ্টার এইটাই পড়বো, পরের চ্যাপ্টারটায়, যে কোনো একটা তোমার কাছে একটা সলিউশন থাকবে, ধরো জিঙ্ক সালফেটের সলিউশন বা ধরো সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। সো সেখানে আমরা দুই ধরনের ইলেকট্রোড রাখবো, এগুলোকে বলা হয় ইলেকট্রোড বা মেটালের রড আর কি। অ্যান্ড দেন আমি যদি সেইখানে বাইরে থেকে ব্যাটারি দিয়ে এরকম কানেক্ট করে দিই, তাহলে তুমি দেখবা যে এই যে সলিউশনটা আছে, আয়নিক কম্পাউন্ডের একটা সলিউশন আমরা ভিতরে রাখছি, এটার যে অ্যানায়ন যে পোর্শনটা আছে সেইটা এখানে আসবে, এই জায়গাতে আসবে, আর এই ক্যাটায়নগুলো এখানে আসবে। সো এসে ওদের গায়ে জমা হবে। সো তুমি যদি কিছুক্ষণ এইভাবে ব্যাটারি দিয়ে কারেন্ট ফ্লো করার পর এই মেটালগুলোকে উপরে উঠায় নাও, তাহলে তুমি এই মেটালটার গায়ে দেখবা যে এটার গায়ে সোডিয়াম লেগে আছে। এই যে একটা বাইরে একটা লেয়ার ক্রিয়েট হইলো, এই প্রসেসটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ওকে, আর এই যে বাইরে থেকে কারেন্ট সাপ্লাই দিয়ে একটা আয়নিক কম্পাউন্ডকে তার আয়নে ডিভাইড করে ফেলা, সেটাকেই আমরা ইলেকট্রোলাইসিস বলি। এখন যদি এগুলো একটু টাফও মনে হয়, সমস্যা নেই, এটা তোমরা পরের চ্যাপ্টারেই দেখবা। ওকে, আর এই ইলেকট্রোপ্লেটিং অ্যাকচুয়ালি যে কোনো মেটাল দিয়ে করা যায়, বাট এই ইলেকট্রোপ্লেটিংটা আমরা যখন জিঙ্ক দিয়ে পারফর্ম করি, স্পেশালি যখন জিঙ্ক দিয়ে পারফর্ম করি, তখন এটাকে আমরা গ্যালভানাইজিং বলি। এই প্রসেসটাকেই তখন আমরা আরেকটু প্রিসাইজলি গ্যালভানাইজিং বলি। সো তোমাকে যদি বলা হয় যে একটা লোহার চামচ বা একটা আয়রন দিয়ে বানানো একটা স্পুন, সেটা গ্যালভানাইজিং করলাম। গ্যালভানাইজিং মানে আমি এটাকে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজিং করছি, মানে আমি জিঙ্কের একটা লেয়ার ওর উপরে দিয়ে দিছি যাতে এটাতে রাস্ট ফর্ম না হয়। ওকে, মডার্ন সব ইনস্ট্রুমেন্টই এখন এই গ্যালভানাইজিং দিয়েই ইন্ডাস্ট্রিতে বানানো হয়। তুমি দেখবা যে ভালো ওই যে লেখা থাকে স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিল হচ্ছে এখানে অলরেডি গ্যালভানাইজিং করা আছে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আয়রন দিয়ে বানানো না, এখানে অ্যাকচুয়ালি একটা হাইব্রিড মেটাল দিয়ে এটা বানানো, যেটা রাস্ট ফর্ম করে না। ওকে, সো স্টেইনলেস স্টিলগুলো অ্যাকচুয়ালি ইউজুয়ালি তোমার কোনো ধরনের রাস্ট ফর্ম করে না। ওকে, আর আমরা যখন টিন ইউজ করে এটা যখন ইলেকট্রোপ্লেটিং করি, সেটাকে আমরা টিন কোটিং বলি। টিন কোটিং, এগুলো চ্যাপ্টার 10-এও আছে। ওকে, চ্যাপ্টার 8 and 10 দুইটাতেই আছে। সো এইভাবে আমরা মেটালকে করশনের হাত থেকে সেভ করতে পারি। আচ্ছা, দেন তুমি দেখবা যে রেইনি
রেইনি সিজনে ইউজুয়ালি হচ্ছে মানে গ্রামের যে বাসাগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে যদি বলি যে রেইনি সিজনে কোনো একটা ইয়ার্ড কিন্তু স্লিপারি হয়ে যায়, মানে বাড়ির সামনে যে উঠান থাকে সেগুলো কি স্লিপারি হয়। সো এই স্লিপারি জিনিসটা প্রিভেন্ট করা যায় কীভাবে? সো স্লিপারি হয়ে যাওয়া মানে হচ্ছে ইয়ার্ডের উপর বেইজ বা অ্যালকালাইন স্টোর হয়েছে বা বেইজ বা অ্যালকালাইন জমা হয়েছে। বেইজ আর অ্যালকালাইন হচ্ছে একটু স্লিপারি। তুমি যদি একটা সাবানের উপর ফিঙ্গার দাও দেখবা যে তোমার ফিঙ্গারটা একটু স্লিপ কাটতেছে। কেন? কারণ সাবান বা সোপ হচ্ছে অ্যাকচুয়ালি বেইজ বা অ্যালকালাইন। ওকে, সো এগুলো অ্যাকচুয়ালি স্লিপারি হয়। সো এই স্লিপারি জিনিস, এই স্লিপারিনেসটা আমি কীভাবে কমা দিতে পারি? সেটা কমানোর ওয়ে হচ্ছে আমি এখানে স্যান্ড অ্যাড করব। স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড অর সিলিকা সিম্পলি SiO2। সো স্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাসিডিক কম্পাউন্ড। সো এটাকে যখন আমি ওই ইয়ার্ডের উপর ছড়াই ছিটাই দিব, মানে ওইখানে যখন বালু ছিটাই দিব, তখন ওই স্যান্ডগুলো ওই স্লিপারি সাবস্টেন্সগুলোর সাথে রিয়াক্ট করে ওয়াটার অ্যান্ড সল্ট প্রডিউস করবে। সো তখন দেখা যাবে যে ওই মাটিটা আর স্লিপারি নেই। ওকে, সো স্লিপারিনেসটা কমানোর জন্য এই স্যান্ড অ্যাড করা এটাও একটা প্রিভেনশন মেজার। ওকে, তারপর আরেকটা হচ্ছে যে সুই। তুমি দেখবা যে তুমি যদি তোমার গ্র্যান্ড প্যারেন্টসদের কখনো দেখো, তারা যদি ধরো কখনো সিউইংয়ের কাজ করে, তো তখন ওই সিউইং নিডলগুলোকে তারা দেখবা যে তেলের মধ্যে ডুবায় রাখে। এই যে সিউইং নিডলস যেগুলো থাকে সেগুলো দেখবা যে তারা কোকোনাট অয়েলের ভিতরে রাখে। কেন? কারণ যদি অয়েলের ভিতর রাখে তখন দেখা যায় ওইটা বাইরের যে এয়ারটা আছে সেই এয়ারের সাথে কন্ট্যাক্টে আসে না, আর কন্ট্যাক্টে না আসলে এটা আর তোমার করোডেড হয় না, মানে এটা ডিকে হয় না। সো এটা একদম সেফলি থাকে। ওকে, সো এগুলো হচ্ছে কিছু প্রিভেনশন মেজার। জাস্ট এই আইডিয়াগুলাই একটু মাথায় রাখবা, এগুলো পরীক্ষায় আসলে একটু এক্সপ্লেন করে বলবা যে কেন এই কাজটা করতেছে। ওকে, আমি যেভাবে বুঝাই বললাম এই জিনিসগুলোই তুমি খাতায় লিখবা। ওকে, সো এখন আমরা এই চ্যাপ্টারের প্রবাবলি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা স্টার্ট করব, সেটা হচ্ছে রেট অফ রিয়াকশন। যদিও তোমাদের বইয়ে এটা নিয়ে তেমন ডিটেলসে কিছু নাই, বাট এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু বোঝার আছে। ওকে, আমি সো এটাতে যাচ্ছি। রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার, রেট অফ রিয়াকশন। সো আমরা রেট বলতে নর্মালি কি বুঝি? কোনো একটা জিনিসের রেট মানে হচ্ছে যে ও পার ইউনিট টাইমে কতটুকু কাজ করতেছে সেটা, রাইট? যেমন আমরা রেট অফ ডিসপ্লেসমেন্টকে বলি ভেলোসিটি, তারপর আমরা রেট অফ ভেলোসিটিকে বলি হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে পার সেকেন্ডে চেঞ্জ কত, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেট। ওকে, সো রিয়াকশনেরও এরকম রেট আছে। ওকে, সো রিয়াকশনের রেট বলতে কি বোঝায়? সো একটা রিয়াকশনে অ্যাকচুয়ালি কি হয়? রিয়াকশনে হচ্ছে এই পাশে কিছু রিয়াক্ট্যান্ট থাকে, রিয়াক্ট্যান্টস আর রিয়াজেন্টস, তারা আস্তে আস্তে প্রোডাক্টে কনভার্ট হতে থাকে। রিয়াক্ট্যান্টসগুলো একটা বা মাল্টিপল রিয়াক্ট্যান্ট থাকে, তারা একটা বা মাল্টিপল প্রোডাক্টে কনভার্ট হয়। সো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কন্টিনিউয়াসলি রিয়াক্ট্যান্ট আস্তে আস্তে কমতেছে, প্রোডাক্ট আস্তে আস্তে বাড়তেছে। একটা রিয়াকশন কিন্তু এভাবেই হয়, আর একটা রিয়াকশন কিন্তু অ্যাট ওয়ান্স হয়ে যায় না, একটু টাইম লাগে, রাইট? সাপোজ আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অ্যাড করি, এই দুইটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্টস বা বিক্রিয়ক, আর এই দুইটা রিয়াকশনে আমরা সল্ট অ্যান্ড ওয়াটার পাই, NaCl প্লাস H2O, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। সো একটা রিয়াকশনে যেটা হয় সেটা হচ্ছে যে রিয়াক্ট্যান্টগুলো কন্টিনিউয়াসলি ডিক্রিজ হতে থাকে, মানে রিয়াকশনটা যেই স্টার্ট হয় আস্তে আস্তে রিয়াক্ট্যান্টগুলো কমতে থাকে আর প্রোডাক্টগুলো বাড়তে থাকে। এখন রিয়াক্ট্যান্ট কি একদম জিরো হয়ে যায়? সব সময় না, অনেক সময় দেখা যায় রিয়াক্ট্যান্ট শেষ হয়ে গেছে, পুরোটাই প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় রিয়াক্ট্যান্ট কমে একটা স্টেজে আসছে, আবার প্রোডাক্টও ইনক্রিজ হয়ে একটা স্টেবল একটা স্টেজে আসছে, এরপর আর চেঞ্জ হচ্ছে না। সো আমরা এইটুক বুঝি যে একটা রিয়াকশনে হচ্ছে রিয়াক্ট্যান্ট কমে আর প্রোডাক্ট বাড়ে। আমরা যদি এই ব্যাপারটাকে একটু গ্রাফে দেখাই,
এখানে আমরা এটাকে বললাম রিয়াকশন প্রোগ্রেস, এই অ্যাক্সিসটাকে, অথবা টাইম সিম্পলি। তাহলে আমরা দেখব যে আস্তে আস্তে রিঅ্যাক্টেন্টের অ্যামাউন্টটা এভাবে কমতেছে। অনেক সময় এটা কমে 0 হয়ে যায়, আবার অনেক সময় কমে না, মানে অনেক সময় একটা স্টেবল পজিশনে এসে এটা স্টেশনারি থাকে, মানে দেখা যায় এর থেকে আর কমে না। সো আমরা জেনারেলটাই লিখি যে এরকম, মানে কমতেছে। আর একদম ইনিশিয়ালি প্রোডাক্ট কতটুকু থাকে? 0। সো প্রোডাক্টটা এভাবে ইনক্রিজ হতে থাকে, রাইট? আস্তে আস্তে প্রোডাক্টটা কি বাড়বে। ওকে, এই গ্রাফটা হচ্ছে, এই কার্ভটা হচ্ছে ফর রিঅ্যাক্টেন্টস আর ই, আর এটা হচ্ছে ফর প্রোডাক্টস পি আর। আমরা শর্টে এভাবে লিখব। সো রেট অফ রিয়াকশন হচ্ছে, আমরা এইটুকু বুঝতেছি যে রিঅ্যাক্টেন্ট কমবে আর প্রোডাক্ট বাড়বে। সো রেট অফ রিয়াকশনের ডেফিনেশনটা এমন: the change in, সরি এভাবে না রেখে এভাবে লিখি, in per 1 second the decrease in per 1 second the decrease in reactants concentration or, কারণ রিঅ্যাক্ট্যান্ট কমবে, সো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কি আস্তে আস্তে কমবে। কনসেন্ট্রেশন জিনিসটা আই হোপ মনে আছে যে পার 1 ইউনিট 1 লিটারে যতটুকু সলিউট থাকে এরকম ছিল। সো কনসেন্ট্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেজারমেন্ট যে তোমার ওই প্রোডাক্টটা কতটুকু আছে। সো ইন পার 1 সেকেন্ড দ্য ডিক্রিজ ইন রিঅ্যাক্ট্যান্টস কনসেন্ট্রেশন, অর আমরা পুরো ব্যাপারটাকে অন্যভাবে বলতে পারি এভাবে, অর দ্য increase in products concentration, প্রতি 1 সেকেন্ডে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যতটুকু ইনক্রিজ হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেট অফ রিয়াকশন। ওকে, সো দুইটা ডেফিনেশনই অ্যাকচুয়ালি কারেক্ট। সো তুমি দুইভাবে বলতে পারো যে একটা রিয়াকশনে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন পার সেকেন্ডে যতটুকু কমে, অর প্রোডাক্টের কনসেন্ট্রেশন পার সেকেন্ডে যতটুকু ইনক্রিজ হয় সেটাই হচ্ছে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার। ওকে, আচ্ছা, সো এখন এইটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি। সাপোজ আমরা একদম সিম্পল একটা রিয়াকশন দেখব যে একটা রিঅ্যাক্টেন্ট এ, সে হচ্ছে রিয়াকশনের পর বি প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে, এ টু বি। সো এরকম একটা সিঙ্গেল রিঅ্যাক্টেন্ট একটা সিঙ্গেল রিঅ্যাক্টেন্ট আর একটা সিঙ্গেল প্রোডাক্ট রিয়াকশনের ক্ষেত্রে আমার রিয়াকশন রেটটা কিভাবে লিখতে পারি? তো সাপোজ এই রিয়াকশনটা স্টার্ট হওয়ার উইদিন টি সেকেন্ডস, আচ্ছা উইদিন টি সেকেন্ডস না, আমি এভাবে বলতে পারি যে ধরো এই রিয়াকশনটা শুরু হওয়ার পর আমি T1 সেকেন্ডে একটা রিডিং নিলাম, মানে এই রিয়াকশনটা স্টার্ট করে দিয়ে তুমি ধরো T1 সেকেন্ড যখন হয়েছে, যখন টাইমের ভ্যালু T1, তখন তুমি একটা মেজারমেন্ট করলা, তুমি দেখলা যে তখন এই এর কনসেন্ট্রেশন হচ্ছে A1, সরি এর কনসেন্ট্রেশন হচ্ছে ধরো C1, আর বি এর কনসেন্ট্রেশন হচ্ছে X1, আর আরেকটা টাইমে কিছুক্ষণ পর আরেকবার মেজারমেন্ট করলা, তখন দেখলা এর কনসেন্ট্রেশন হচ্ছে C2, এটা কি কমে গেছে, রাইট? যত টাইম প্রোগ্রেস হয় রিঅ্যাক্টেন্টের অ্যামাউন্টটা আস্তে আস্তে কি কমে। সো C2 আর এই বি এর কনসেন্ট্রেশন সাপোজ X2, এখান থেকে এটা এভিডেন্ট যে C2 ইজ লেস দ্যান C1, আর এটাও এভিডেন্ট যে X2 ইজ গ্রেটার দ্যান X1। ওকে, যেমন আমরা ধরো এইখানে গ্রাফ দিয়ে যদি দেখাই, আমরা T1 সেকেন্ডে একটা পজিশন নিলাম, তখন আমার
আচ্ছা এই অ্যাক্সিসটা হচ্ছে কনসেন্ট্রেশনের অ্যাক্সিস, তখন আমার রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ছিল হচ্ছে C1 আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ছিল X1। আর আমি এরপর অন্য একটা টাইম নিলাম T2, তখন আমার রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ছিল হচ্ছে C2 আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ছিল হচ্ছে X2। দেখো X1 থেকে X2 বড় আর C1 থেকে C2 ছোট। ওকে, এখন তাহলে রেট অফ রিঅ্যাকশনের ডেফিনেশন কি? রেট অফ রিঅ্যাকশনকে আমরা ইউজুয়ালি ক্যাপিটাল আর, অনেকে দুইটা আর ডাবল আর দিয়েও এক্সপ্রেস করে, বাট অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করাটাই ইনাফ। সো ক্যাপিটাল আরকে আমরা তাহলে কীভাবে লিখতে পারি? আমরা বলছিলাম দ্য ডিক্রিজ ইন রিঅ্যাক্ট্যান্টস কনসেন্ট্রেশন অর দ্য ইনক্রিজ ইন প্রোডাক্টস কনসেন্ট্রেশন। সো এখানে কনসেন্ট্রেশন কমে গেছে কতটুকু? এই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কতটুকু কমে গেছে? C1 মাইনাস C2, তাই না? মানে ওই কমে যাওয়া ভ্যালুটুক কত? C1 মাইনাস C2 ডিভাইডেড বাই কতটুক টাইম লাগছে, এই টাইম ডিফারেন্সটা কত? T2 মাইনাস T1, রাইট? কারণ T2 হচ্ছে গ্রেটার দ্যান T1। সো আমরা অ্যাকচুয়ালি রেট অফ রিঅ্যাকশনের যেটা ডেফিনেশন বলছি যে পার 1 সেকেন্ডে কতটুকু। আচ্ছা এইভাবে হয়তো বুঝতে পারতেছো না, সো আমি আরেকটু ক্লিয়ার করে বলি। দেখো T1 থেকে T2, দ্যাট ইজ টাইমের চেঞ্জ ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে T2 মাইনাস T1। সো T2 মাইনাস T1 বা ডেল টি সেকেন্ডে, উইদিন ডেল টি সেকেন্ড আমার রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হয়েছে C1 মাইনাস C2, কারণ C1 হচ্ছে গ্রেটার দ্যান C2। সো 1 সেকেন্ডে ডিক্রিজ হয়েছে কতটুকু? C1 মাইনাস C2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 অর C1 মাইনাস C2 ডিভাইডেড বাই ডেল টি। ওকে, আর যে কোনো একটা জিনিসের ডেল মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ডেল সি তাহলে কত? ডেল সি হচ্ছে অ্যাকচুয়ালি যে ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন, দ্যাট ইজ C2 মাইনাস C1। সো আসলে এই C1 মাইনাস C2 হচ্ছে নেগেটিভ অফ ডেল সি। সো আমার রেট অফ রিয়াকশন হচ্ছে এটাই, রেট অফ রিয়াকশন মাইনাস ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। মানে রিয়াক্টেন্টের যে কনসেন্ট্রেশনের চেঞ্জ সেটার নেগেটিভ ভ্যালু, কারণ আমরা জানি রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন নেগেটিভলি মানে কমতেছে, সবসময় কমতেছে। সো ডেল সি হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু, সো এই মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মানে রেটটা হচ্ছে সবসময় একটা পজিটিভ ভ্যালু থাকবে। ওকে, একটু নিজেরা এই জায়গাটা আবার রিভাইজ দিবা, তাহলেই বুঝতে পারবা। অ্যান্ড সিমিলারলি আমরা চাইলে এটা প্রোডাক্টকে দিয়েও বলতে পারি যে উইদিন ডেল টি ইজ ইকুয়াল টু T2 মাইনাস T1 সেকেন্ড আমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়েছে কত? X2 মাইনাস X1। ওকে, সো 1 সেকেন্ডে কতটুকু? X2 মাইনাস X1 ওভার T2 মাইনাস T1। আর X2 মাইনাস X1 দেখো এখানে এটা অলরেডি ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিশনে আছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ এটাই হচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই এটা হচ্ছে ডেল টি। আর এটাকেই আমরা ক্যাপিটাল আর রেট অফ রিয়াকশন বলতেছি। সো আমরা রেট অফ রিয়াকশনের দুইটা ফর্মুলা লিখতে পারি। আর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল সি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি। और এভাবে লিখে রাখো রেট অফ রিয়াকশন equals negative of change in reactants concentration ওকে, চেঞ্জ ইন রিয়াক্টেন্স কনসেন্ট্রেশন ব্র্যাকেটে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কারো যদি ডেল সি বুঝতে প্রবলেম হয়, ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। और এটাকে এভাবে লেখা যায় চেঞ্জ ইন প্রোডাক্টস কনসেন্ট্রেশন, এটাও ফাইনাল মাইনাস ইনিশিয়াল,
ডিভাইডেড বাই ডেল টি। ওকে, সো দুইটাই একই জিনিস। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো যে এই রেট অফ রিয়াকশনের ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট অফ রিয়াকশন? ডেল সির ইউনিট হচ্ছে মোল পার লিটার অর মোলার, চ্যাপ্টার 6-এ দেখছো। আর ডেল টি হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড। সো আমাদের এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড অর মোলার পার সেকেন্ড। একটা ছোট ম্যাথ দেখি। ধরো এখানে একটা রিঅ্যাকট্যান্ট ছিল এ, সেই এ হচ্ছে বিতে কনভার্ট হচ্ছে। সো আমি বলে দিলাম যে একদম ফার্স্টে এর কনসেন্ট্রেশন ছিল হচ্ছে 10 মোল পার লিটার, 10 মোল পার লিটার, অ্যান্ড এটা হচ্ছে একদম শুরুতে টি ইজ ইকুয়াল টু 0-তে। আর বি ছিল হচ্ছে 0 মোল পার লিটার, মানে কোনো প্রোডাক্ট এখনো ক্রিয়েটই হয়নি। দেন আফটার 4 সেকেন্ডস দেখা গেল এর কনসেন্ট্রেশন হয়ে গেছে 4 মোল পার লিটার, আর বি এর কনসেন্ট্রেশন হয়ে গেছে 6 মোল পার লিটার। ওকে, সো এই রিয়াকশনটা রেট কত? সো তুমি দুইভাবে ক্যালকুলেট করতে পারো। রেট অফ রিয়াকশন হবে নেগেটিভ অফ কনসেন্ট্রেশন অফ, মানে চেঞ্জ ইন রিয়াক্টেন্স কনসেন্ট্রেশন। রিয়াক্টেন্টের ফাইনাল হচ্ছে 4, ইনিশিয়াল হচ্ছে 10, ডিভাইডেড বাই টাইম ডিফারেন্স। টাইমটা কত? 0 থেকে 4, মানে জাস্ট 4, অর জাস্ট চেঞ্জ ইন প্রোডাক্টস কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম। সো এটা হচ্ছে 6 - 0 ডিভাইডেড বাই 4। ওকে, সো এখান থেকে আমরা পাবো 1.5 মোলার পার সেকেন্ড অর 1.5 মোল পার লিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে রেট অফ রিয়াকশনের আইডিয়া। সো আজকে এই পর্যন্তই রাখি। তোমরা বাসায় এই জিনিসগুলো একটু রিভাইজ দিবা। আর হায়ার ম্যাথে ওই ওই হায়ার ম্যাথে যে কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা ছিল ওটার ওই 3 নাম্বার এক্সারসাইজটা বাসায় নিজেরা প্র্যাকটিস করে ফেলবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। তোমাদের কালকে আবার ক্লাস আছে, কালকে পরশু। ওকে, সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।